সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি বর্তমানে আমাদের বাংলাদেশীয় ক্ষমতায় রয়েছে, এই ৫ই আগস্ট থেকে শুরু করে আজ ১লা অক্টোবর এর মধ্যে কি হয়েছে, কি হবে আর ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা রাজনীতি থেকে অনেকটা দূরে, যারা এদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আইন শৃঙ্খলা এর কোনোটার মধ্যেই নেই, অর্থাৎ তারা শুধু তিনবেলা খেতে পারলেই হয়, যারা এ ধরনের এ শ্রেণীর ব্যক্তি রয়েছেন, তারা কিছুটা শান্তিতে আছেন। আর যারা একটু বিবেকবান, যারা একটু রাজনীতির সাথে জড়িত, যারা এ সমাজের মানুষের কোনো না কোনো দিক থেকে উপকার করে থাকেন, কোনো না কোনো দিক থেকে তারা ব্যবসা বাণিজ্য, সাহিত্য, সংস্কৃতি এবং এ দেশের রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের জন্য আজকে একটি অনেকের জন্যই সুসংবাদ, আর আবার অনেকের জন্য একটি দুঃসংবাদও বটে। আপনারা জানেন বাংলাদেশে মোট ৪৮টি রাজনৈতিক দল রয়েছে। আমরা হয়তো এর মধ্যে ৪ থেকে ৫টি দল চিনি। এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত, জাসদ এবং ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি দল হয়তো আমরা ৫ থেকে ৭টি বেশি অনেকেই চিনি না এবং জানি না। কিন্তু একটি আমি পূর্বেই বলেছি, অনেকের জন্য দুঃসংবাদ, আবার অনেকের জন্য সুসংবাদও বটে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ নতুন করে যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি দলকে আপনার ভ্যানিশ করে আবার একটি দল গঠন করতে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। অর্থাৎ গত ৫২ বছরে বাংলাদেশটাকে এই ৩টি দল, অর্থাৎ বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, এই ৩টি দল এই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তাদের প্রত্যেকেরই কোনো না কোনো দিক থেকে তাদের গন্ধ ছড়িয়ে আছে। কেউ হয়তো বড় ধরনের খুনি, কেউ হয়তো আপনার খুন, গুম এবং বিভিন্ন দিক থেকে তারা অবিচার করে আসছে। আমি আজকে এই বিষয়টি নিয়ে পরেই কথা বলছি। তবে ৩ দলেরই কোনো দলেই কিন্তু একেবারে যে সুস্থ মস্তিষ্কে এবং পৃথিবীর অন্যান্য যারা শান্তিতে যেই দেশগুলো রাজনীতি করে থাকে তাদের মতো নয়। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা দলেই, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, সবারই কোনো না কোনো দোষ রয়েছে এবং প্রত্যেকটা দলেই কোনো না কোনো সময় গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হয়ে এই অন্য একটি দল ক্ষমতায় এসেছে। এটাই আমরা দীর্ঘ ৫২ বছরে দেখেছি। যাই হোক, আমেরিকা একটি কথা বলেছিলেন, সেটা গোপনে নয়, সরাসরি বলেছিলেন যে বাংলাদেশে হয়তো একটি তৃতীয় শক্তির উত্থান হতে যাচ্ছে। আমেরিকার কল্পনাটা ৮০% বাস্তবে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আপনার হতে যাচ্ছে, বাস্তবে হতে যাচ্ছে। তার কারণ আমরা জানি বৈষম্য বিরোধী যেই ছাত্র সংগঠনটি রয়েছে, আমাদের আজকে সমকালের একটি প্রতিবেদনও আজকে বৈষম্য বিরোধী সম্পর্কে একটু আলোচনা করেছেন যে হয়তো বা তারা একটি নতুন দল গঠন করে এই বাংলাদেশের সব দলকে নিয়ে একটি ক্ষমতায় আসার একটা পরিকল্পনা করছে। সেই দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক শক্তি। এই জাতীয় নাগরিক শক্তিটা তারা এই আগস্ট সেপ্টেম্বর মাসে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে আপনার জনসংযোগ করেছে, যার কারণে আমরা কিছুটা হলেও ইঙ্গিত পাচ্ছি যে এই দলটি, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্ররা,
হয়তো একটু নতুন করে পরিকল্পনা মাফিক সুন্দর এবং সুশৃঙ্খল একটি দল গঠন করতে সক্রিয় ভূমিকা পালন করছে, যেটা আপনার আমেরিকাতে যখন নির্বাচন হয়, একেবারে সাদামাটা নির্বাচন হয়, সাধারণ মানুষ বুঝতেও পারে না যে নির্বাচন হয়ে গেছে এবং একটি দল ক্ষমতায় চলে আসছে। হয়তো আমাদের বাংলাদেশেও এরকম একটি দল গুছানো হচ্ছে, আর এই দল গুছানোর মধ্য দিয়ে হয়তো আমাদের তৃতীয় একটি শক্তি, তৃতীয় একটি আপনার যেটাকে বলা হয় দল, হয়তো তৃতীয় একটি শক্তি উত্থান হতে যাচ্ছে। এটাই আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই দেখতে পাব। যদিও এই সংস্কার বিরোধী যারা আন্দোলন ছিল, যারা এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তারা একটি সূত্রে এই বিষয়টা আমরা হয়তো স্পষ্টভাবে বুঝতে পারছি। সেই সূত্রটা হচ্ছে তারা গত মাস থেকে এবং এই যে অক্টোবর মাস চলছে, আজকে 1 তারিখ 2 তারিখ, এই পুরো মাসটায় তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা চষে বেড়াবে এবং রাজনৈতিক আলাপ আলোচনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত হয়ে একটি নতুন দল ঘোষণা করতে যাচ্ছে। এটাই হয়তো আমরা হয়তো আগামী মাসে এটা দেখব এবং দেখার অপেক্ষায় রয়েছি। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই মুহূর্তে করছি, সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটা প্রথমে তারা যে সংবিধান সংস্করণের কথা বলেছিল, সেটা থেকে তারা অনেকটা দূরে চলে গেছে। কারণ একটাই, এই যদি সংবিধান সংস্করণ করা হয় তাহলে তারা তোপের মুখে পড়বে, আবার একটি আলোচনার মধ্যে পড়তে পারে, কিংবা একটি আপনার যেটাকে বলা হয় আবার নিজেরও একটি বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখীন হতে পারে। এরপর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো শিক্ষা সংস্কার। এই শিক্ষা সংস্কারে এখানে আমারও মতামত রয়েছে। আমি বলবো যে শিক্ষা সংস্কারটা করা খুবই দ্রুত করা উচিত, কারণ আমাদের বাংলাদেশের যে বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যাদের বয়স আপনার 8 থেকে 20 পর্যন্ত, যারা স্কুল এবং কলেজে পড়ছে এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ছে, যদি এই সংস্কার করা না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মগুলো, তারা শিক্ষার যে মূল উপকরণ, শিক্ষিত হতে যে কি প্রয়োজন আছে, তারা কতটা শিক্ষিত হতে পারবে এবং শিক্ষা অর্জন করলে মানুষ কি হতে পারে, এই বিষয়টা আমরা ভুলেই যাচ্ছি। আমাদের একটি কবিতার মধ্যেও আমরা কবিতা নেই, কোনো গল্পের মধ্যেও গল্প নেই, একেবারে অপ্রত্যাশিত কিছু গল্প বর্তমানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এই শিক্ষা পাঠ্যক্রমে, যেগুলো আমরা আশা করি না। আমাদের যারা অভিভাবকরা রয়েছে তারা একেবারে নিরুৎসাহিত হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থার উপর। তৃতীয়টায় আমি আসছি সমাজ সংস্করণ। আসলে আমাদের সমাজ সংস্করণ যদি বলি, তাহলে আমরা, একজন আধুনিক সমালোচক বলেছিল, আমরা যে যুগের অধিবাসী হবার দূরদৃষ্টি লাভ করেছি, সে যুগে আমরা সবচেয়ে দুশ্চরিত্র সন্তান। কথাটা আমি অনেক আগে শুনেছিলাম, কিন্তু বর্তমানে বুঝতেছি যে আসলে আমরা কতটা অসভ্যর মধ্যে বর্তমানে আমরা নিজেরা কতটা অসভ্য। আমি আপনাদেরকে বলছি না, আমি আমার নিজেকে বলছি। তৃতীয়টা হলো আইন সংস্করণ। আমাদের বর্তমানে যে আপনার পুলিশ বাহিনী রয়েছে, আমি পুলিশ বাহিনীকে কখনোই দোষারোপ করব না, কারণ একটি পুলিশ তার নিজস্ব সংবিধানে বর্তমানে চলতে পারে না। যদি সংবিধানে চলতো, প্রত্যেকটা পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা যেতে পারত, কিন্তু আসলে পুলিশ এতদিন এই 52 বছরে যে ক্ষমতা দেখিয়েছে, একমাত্র রাজনৈতিক দলের কারণে, যারা এই বর্তমানে বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে 52 বছরে, তাদের এক নায়কতন্ত্রের যেই ফসল, সেটা পুলিশ দেখিয়েছে সাধারণ মানুষকে। এটা মানুষের, সাধারণ পুলিশের কোনো দোষ নেই, সেটা আমাদের দোষ এবং আমাদের যারা ক্ষমতাসীন দল ছিল দীর্ঘ 52 বছর, তাদের দোষ। আমি এটাই দোষ বলব। আমি মনে করি যে এই সব কিছু সংস্কার করে যদি একটি রাজনৈতিক দল উত্থান হয়, যদি পৃথিবীর অন্যান্য যারা শান্তিতে
যারা এই রাজনীতির এবং রাজনীতির মাঠে রাজনীতি করে তাদের মতো যদি হয়, অবশ্যই আমরা মোস্ট ওয়েলকাম জানাই আমাদের বাংলাদেশের তৃতীয় শক্তিকে, এবং মোস্ট ওয়েলকাম জানাই যারা এই তৃতীয় শক্তিকে আপনার গ্রহণযোগ্যতার দ্বারে নিয়ে যাবে, এবং আরও মোস্ট ওয়েলকাম জানাই যারা এই তৃতীয় শক্তিকে সহযোগিতা করবে অন্যান্য দল সহ। আমরা এটাই চাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।